তখন মানে ওই যে ব্যক্তির কথা বলছি যার এই ক্ষমতা আছে তার মাধ্যমে জানা যায় এটা, মানে আমি জানতে পারি যে তিনি বলেছিলেন যে ওই বাড়িতে উনি যখন গেছিলেন তখন দেখেছে যে ওরকমই একজন বয়স্কা ভদ্রমহিলা, একটু পাগল পাগল টাইপের দেখতে, এক কিনারে বসে আছে। তো উনি দেখার পরে উনি এমনি হয়তো গেছিলেন ওই বাড়িতে কোনো কারণে, যাকে দেখা যাচ্ছে আর কি, হ্যাঁ সেই বাড়ির মেম্বার না, বাড়ির মেম্বার না, সে একটা অশরীরী আত্মা ওই বাড়িতে চৌকির উপরে বসে আছে একটা। there is a saying, এটা কথায় বলে যে পিপল হু আর বর্ন উইথ দ্য ভেল, এরকম আমি একটা এপিসোডের কথাটা বলেছিলাম, আমি পিপল হু আর বর্ন উইথ দ্য ভেলটা কি আমি বলছি, তারা নাকি এরকম দেখতে পারে, তাদের মধ্যে সেই ক্ষমতাটা থাকে এরকম আত্মা দেখার বা অশরীরী বা যেটাই বলো স্পিরিটস দেখার একটা ক্ষমতা থাকে। ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ এক্সফিয়ারে আপনাদের সবাইকে স্বাগত। আমি যেরকম করে বলে থাকি, আমি অরিন্দম আর আমি অরুণিমা। অরুণিমা এতদিনে মনে হয় আমরা সবাই জেনে গেছি যে আমি অরিন্দম আর অরুণিমা। এনিওয়েজ, আমি আজকে খুব একটা মানে খুব হ্যাপিয়ার মুডে আছি আজকে আমি। দ্য রিজন বিং যে আজকে আমাদের স্টুডিওতে যে এসেছে আজকে আর কি, হি ইজ আ ইন্টারন্যাশনাল রেকগনিশন ওনার, এটা তো বলা যেতেই পারে, অ্যাবসলিউটলি বলা যেতে পারে। তার কারণ হলো দিস পার্টিকুলার পার্সন, আই ডোন্ট থিঙ্ক দ্যাট হি নিডস অ্যান ইন্ট্রোডাকশন। তার কোনো সেরকমভাবে পরিচয় দরকার নেই অ্যাটলিস্ট আমাদের এই শহরে। তার কারণ হলো আমাদের একেবারে ঘরের ছেলে এবং সে হলো একজন স্পোর্টস পার্সোনালিটি এবং বেশ কিছু ইন্টারন্যাশনাল ইভেন্টসে সে পার্টিসিপেটও করেছে এবং অ্যাচিভমেন্টও বেশ প্রচুর যাকে বলা যায়। আর্নট ইউ এক্সাইটেড অ্যাবাউট ইট? আমি তো ভীষণ এক্সাইটেড, একদম, তাই কিনা? সো আমি আর বেশি না বলে আমি আইল স্ট্রেট অ্যাওয়ে মুভ টু আওয়ার গেস্ট মনোজ। ওয়েলকাম টু আওয়ার স্টুডিও অ্যান্ড আওয়ার সিরিজ এক্সফিয়ার। কেমন আছো? থ্যাংক ইউ দাদা, একদম ভালো আছি, খুবই ভালো আছি। আজকে মনে হয় তোমার থেকে বেশি আমরা ভালো আছি। তার কারণ হলো আই নো ইউ হ্যাভ আ ভেরি মতলব বিজি স্কেডিউল এবং সেই স্কেডিউল থেকে তুমি টাইম বের করে তুমি আমাদের স্টুডিওতে এসেছো এবং আই এম সিরিয়াসলি আই এম ভেরি হ্যাপি টুডে, অনেস্টলি স্পিকিং। সো আই এম প্রিটি শিওর যে আমি এতক্ষণ যে বললাম যে ও স্পোর্টসের সঙ্গে যুক্ত এবং ও অনেকগুলো অ্যাচিভমেন্টস আছে ওর ইন্টারন্যাশনাল, সেগুলো কি মনোজ? আমার মনে হয় এটা তোমার মুখ থেকে আসা সব থেকে ভালো। সবার প্রথমে থ্যাংক ইউ আমাকে এই তোমাদের ব্র্যান্ড নিউ শোতে ডাকার জন্য, ইনভাইট করার জন্য। এবং আমিও খুব এক্সাইটেড যে আমার কিছু এক্সপিরিয়েন্স এখানে আমি শেয়ার করব সবার সাথে। হয়তোবা এটা আজকের দিনে অনেকের অলৌকিকও লাগতে পারে, অনেকের ডাউটস থাকতে পারে, কিন্তু আমি শিওর যে আফটার ডেথ তারা এই ব্যাপারটা রিয়েলাইজ করবে যে হ্যাঁ, মনোজ সেদিন এপিসোডে যে কথাটা বলেছিল আজকে সে ব্যাপারটা আমি রিয়েলাইজ করছি, কিন্তু তখন করার কিছু থাকবে না। তো যাই হোক, সেগুলো আলোচনা হবে এখন। আমি ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্টের বলতে আমার টোটাল 8টা ইন্টারন্যাশনাল মেডেল আছে। তার মধ্যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য আমাদের সবাই জানেনি, তাও আর একবার বলে দিই, সেটা হচ্ছে আর্নল্ড ক্লাসিক, যেটা আমেরিকায় হয়ে থাকে প্রত্যেক বছর মার্চে। সেখানে ভারতবর্ষের আমি প্রথম এবং এখনও আনব্রেকেবল রেকর্ড আমার, সেটা আমার হচ্ছে আর্নল্ড ক্লাসিক ইউএসএতে গোল্ড মেডেল আছে। এছাড়া অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল আছে, যেটাও ভারতবর্ষে শুধু আমার বাড়িতেই রয়েছে। এছাড়া এশিয়াডে মঙ্গোলিয়ায় গোল্ড মেডেল আছে, তাছাড়া ইউনিভার্সে আছে, ব্রাজিলে গেছিলাম। এরকমই বিভিন্ন অ্যাচিভমেন্টসগুলো আছে।
তো এর সাথে সাথে যেটা তুমি বলছিলে যে বিজি শিডিউল, সেটা হচ্ছে আমি হাই স্কুলে আছি, আমি 11-12 বায়োলজি টিচার গভর্নমেন্ট স্কুলে। তো জিম, পড়াশুনো এগুলি নিয়ে খুবই ব্যস্ত থাকি, কিন্তু তার মাঝখানেও এই প্রোগ্রামে আসতে পেরে আমি ভীষণ হ্যাপি। আমার বেশি আমি কিছু বলতে পারবো না, তার কারণ হলো আপনারা মনে হয় সবাই শুনলেন ওর অ্যাচিভমেন্টসগুলো। আর যারা যারা এখনও বুঝতে পারছেন না আর কি যে ও কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত, আমার মনে হয় হিজ বডি স্পিক্স অ্যাবাউট দ্যাট। হি ইজ রিলেটেড টু অ্যাবসলিউটলি বডি বিল্ডিং। সো মনোজ, ইটস আ ওয়ান্ডারফুল জেস্টার অ্যাকচুয়ালি। তুমি তোমার যে অ্যাচিভমেন্টগুলো, আমার মনে হয় অ্যাজ আ শিলিগুড়ির বাসিন্দা বা এই রিজিয়নে আমরা যারা বাস করি, আমরা যারা থাকি, আমাদের সবারই অ্যাচিভমেন্ট এটা। একদম, একেবারেই আমার তো তাই মনে হয়, কারণ ইটস নট অনলি ইউ আর রিপ্রেজেন্টিং ইন্ডিয়া, ইউ আর রিপ্রেজেন্টিং দিস পার্টিকুলার রিজন অফ দ্য ওয়ার্ল্ড। আর এগুলো ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্টস, মানে প্রচুর। আমার মনে হয় যে হি ইজ অ্যাকচুয়ালি আ ট্রু ইন্সপিরেশন ফর আ লট অফ পিপল আউট দেয়ার। তার কারণটাই হলো যে হি ইজ এ স্পোর্টস পার্সোনালিটি, বডি বিল্ডিং করে, সঙ্গে শিক্ষক, বায়োলজির টিচার, তার সঙ্গে ওর একটা ফিটনেস স্টুডিও আছে, অ্যান্ড দ্যাট ইজ অলসো লোকেটেড ইন দিস পার্টিকুলার সিটি। তোমার কটা জিম বা স্টুডিওজ আছে, ফিটনেস স্টুডিওজ? আমার ফিট এম জিম, যেটা হচ্ছে শিলিগুড়িতে বাঘাযতীন পার্কে আছে, আর একটা হচ্ছে ঘুঘুমালি হাই স্কুলের ওখানে আছে MO2 বলে। তো আমার দুটো ফিটনেস স্টুডিও আছে। অ্যান্ড হোয়াট শুড বি, or rather what would be your message to the new and upcoming kids out there and all the people যে মানে যারা এখন বডি বিল্ডিংয়ের দিকে যাচ্ছে, বা ধরো যারা নর্মাল ফিটনেস জাস্ট ফিট থাকতে চায়, মানে লাইক মি, আ পার্সন হু ইজ অলরেডি আ ওল্ড ফার্ট ওভার হিয়ার সিটিং। সো এদের জন্য মানে কিরকম ধরনের মানে টিপস অ্যান্ড ট্রিক্স তুমি বলতে চাও? আই এম প্রিটি শিওর উই উইল মুভ টু দ্য মেন গল্প, বাট একটুখানি জাস্ট শুনে নিতে চাই। ফিটনেসের গুরুত্বটা কতটা তা আমরা আফটার কোভিড ভালোই বুঝতে পেরেছি। অ্যাবসলিউটলি। যে আমাদের লাংসের ভাইটাল ক্যাপাসিটি না থাকলে আমাদের যে অ্যাজমা বা আমাদের যে বিভিন্ন রকম রেসপিরেটরি ট্রাবলসগুলো হয়েছিল, বা আমাদের ইমিউনিটি ডাউন হয়েছিল, তখনই কিন্তু আমরা মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা দেখেছি যে সবাই এক্সারসাইজ করছে, ফিটনেসের প্রতি সবার যে একটা ঝোঁক সেই সময় বোঝা গেছে আবার বৃদ্ধ বনিতার মধ্যে। তো ফিটনেস অবশ্যই তো দরকার আমাদের ইমিউনিটির জন্য, কিন্তু আমার যেটা মনে হয় পার্টিকুলারলি অ্যাজ এ সায়েন্স টিচার, সেটা হচ্ছে যে আমাদের যে বর্তমান যুগে বেঁচে থাকতে গেলে এই যে এত স্ট্রেস, স্ট্রেন, অ্যাংজাইটি, যার জন্য এত রোগ বিসুখ ঘরে ঘরে, যে ডায়াবেটিস হচ্ছে, হাইপার টেনশন, অল্প বয়সের ছেলেদের হার্ট অ্যাটাক হচ্ছে বা ডায়াবেটিস ধরা পড়ছে। আমার এখানে এসেছিলো ক্লাস 7-এর একটা মেয়ে, তার হচ্ছে কি বলে ডায়াবেটিস হয়েছে, জুভেনাইল ডায়াবেটিস। তো এরকম বিভিন্ন রকম যে অসুখ বিসুখগুলো আমার কাছে আসছে, তো আমার মনে হয় সারাদিনে 24 ঘন্টায় যদি 1 ঘন্টা নিজের জন্য বের করা যায়, অনলি ফর মানে সেলফ নিজের টাইম, তাহলে পরে আমার মনে হয় যেটা সায়েন্স বলে যে আমাদের ব্রেন থেকে ডোপামাইন হরমোন বা হ্যাপি হরমোন বেরোয়, সেটা একেবারে কারেক্ট সায়েন্টিফিক ওয়ে, যে আমাদের খুশি থাকতে গেলে, স্ট্রেস, স্ট্রেন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বাঁচতে গেলে 1 ঘন্টা ব্যায়াম করা উচিত। কারণ এক্সারসাইজের সময় আমাদের যে স্ট্রেস স্ট্রেনগুলো যে রিলিজ হয় এবং তার সাথে যে ডোপামাইনের যে একটা সার্জ আসে, তার ফলে কি হয় 24 ঘন্টা এটার এফেক্ট থাকে, এবং এর ফলে মানে মানসিক, শারীরিক, আত্মিক সমস্তভাবে ভালো থাকা যায়। ওয়ান্ডারফুল। আই মিন ইটস আ কমপ্লিট ইনফরমেশন দ্যাট হি গেভ। আর এখানে আর কিছু বলার নেই, কারণ হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ আই থিঙ্ক এভরি ওয়ান অফ আস আর ব্লেসড উইথ। সো মনোজ, আমি আর আমাদের এই যে শোয়ের যে ফরম্যাট বা এই যে আমাদের এই শোটার যে কন্টেন্ট, আমি ওদিকে একটুখানি মুভ করবো এখন। সো আ ব্রেভ পার্সন লাইক ইউ হু ইজ অলওয়েজ লাইক ফিট অ্যান্ড ফাইন, তুমি কি করে এর সঙ্গে এনকাউন্টার বা তোমার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা বা এক্সপিরিয়েন্স যদি বলো আমাদের দর্শককে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই না আমি একটু সাহসী ছিলাম এইভাবে যে আমি না কোনোদিন মানে অন্ধকারে যেতে ভয় পেতাম না। আজকের ডেটেও যদি আমাকে রাত 2-2:30টার সময় বলা হয় যে কোথাও যেতে, আমি কিন্তু ভয় ব্যাপারটা আমার মধ্যে কম, কারণ আমি জানি যে মানুষ ভয় থেকে ভূতের আবিষ্কার হয়েছে, যে মানুষ নিজে যখন ভয় পাবে একটা জিনিসের প্রতি, যদি আমি ভাবি ওই
আয়নার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, আমি যদি নিজে ইম্যাজিন করি তাহলেই ওটা আমি আমার সাবকনশিয়াস মাইন্ডে ফিল করব। এটা আমি ছোটোবেলার থেকেই জানতাম। এবং আমার সাথে এরকম ঘটনা হয়েছে যে আমি পুজোর সময়, কালী পুজোর সময়, আমার মাসির বাড়িতে কালী পুজো হয় ওদলাবাড়িতে। তো দাদাকে বললাম রাত্রিবেলায় যখন নাকি টয়লেটে যাব, তো টয়লেটে না গিয়ে বললো চল ঘুরে আসি। তখন রাত 12টা-1টা বাজে। তো ট্রেনের যে ওই রেল লাইনের ধারে গেছি বাথরুম করতে। তো দূরে দেখি একটা গাছে দাদা বললে কি ফটাফট চল, কেমন জানি ওখানে দেখা যাচ্ছে অমাবস্যা রাত্রি। তো আমাদের এটা মানে লোক মুখে প্রচলিত, অমাবস্যা রাত্রিতে বেরোবি না, এতে বেরোবি না, ওতে বেরোবি না, একটা ভয়ের বাতাবরণ তৈরি করে দেয়। তো দাদা বললো ওখানে কিছু আছে চল। তো আমার না কি, আমি দেখি না ওখানে কি হবে, আমি না ওকে না বলে সামনে চলে গেলাম। তো গিয়ে দেখি একটা ছোট জঙ্গল গাছ, তার উপরে কেউ একটা হয়তো ট্রেন থেকে যাওয়ার সময় কাপড় ফেলেছে, কাপড়টা পড়ে আছে। তো এটা আমি যদি ভাবতাম, আমি যদি এসে বলতাম ওখানে ভূত দেখে আসছি, তো ব্যাপারটা ওরকম দাঁড়াতো আর কি। তো ছোটোবেলার থেকেই ভূত টুত এই সমস্ত জিনিসের প্রতি আমার বিশ্বাস নেই। আর আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমার আরও এগুলোর উপরে বিশ্বাস নেই। তো এরকম চলছে, ঠিক আছে। আমি হরর মুভিও দেখতে পছন্দ করি না, আমি দেখিও না। আমার কেন জানো ওই জিনিসগুলো ভালোই লাগে না। বিশেষ কারণে কি আমার না পছন্দই হয় না ওগুলো দেখা, কারণ কেমন একটা অ্যাবনর্মাল লাগে আমার কাছে। বিশ্বাসের অসুবিধা ওগুলো কি দেখবো। ওগুলো আরও আমার মনে হয় কি, আমাদের ব্রেনে না হিপোক্যাম্পাস বলে একটা জায়গা আছে। তুমি দেখবে তোমার ছোটোবেলার কিছু জিনিস মনে আছে, কিছু জিনিস ভুলে গেছো, রিসেন্ট যেগুলো বলছো কিছু বলছো। তো আমাদের হিপোক্যাম্পাস ধরো একটা ঘর, ওখানে না আমাদের মেমোরি স্টোর হয়, যেমন মেমোরি কার্ডের মতন। নতুন মেমোরি ঢুকলে পুরনোগুলো বেরিয়ে যায়। তো আমি না অযথা অকাজের জিনিস কম দেখি, যাতে আমার হিপোক্যাম্পাসটা খালি থাকে, হেলদি থাকে। মানে অযথা জিনিস ওখানে ঢুকলে কি হবে, কাজের জিনিস আমি ভুলে যাব। Wow, that's a new thing. হ্যাঁ, I was not aware of this. হ্যাঁ, এটা হলো হিপোক্যাম্পাস, আমাদের ব্রেনের একটা পার্ট। তো ওই কারণে আমি বাজে জিনিস, বাজে কথাবার্তা, বাজে আলোচনায় কমই যাই। তাতে ঠান্ডা রাখি মাথা দিকে যায় ওরা না। এটার একটা আবার আরেকটাও রিজন আছে, সেটা আমার স্কুলের ওই সমস্ত জায়গাগুলো না একটু মুসলিম প্লাবিত এরিয়া। তো ওখানে একটা শুনেছিলাম যে ইসলাম ধর্মে একটা কথা আছে, এবং আমাদের যে প্রেমানন্দজি উনিও বলেছিলেন যে একটা আরবি টার্ম, ওটাকে বলা হয় হচ্ছে ওটাকে বলা হয় হচ্ছে তোমার কী বলবেন, গিবত মানে হচ্ছে আরবি শব্দে যে তুমি যখন পরনিন্দা, পরচর্চা বা খারাপ জিনিস শুনবে, সেটা তোমার ঘাড়ে চলে আসবে। মানে আমি নিন্দা করছি, তো তার পাপের অংশ আমার ঘাড়ে চলে আসবে। তো বেটার লিভ দেম, যে যেরকম আছে সে সেরকম থাক, আমি আমার মতন থাকি, সেলফিশ হওয়াই ভালো। তো যাই হোক, এটা চলছে। এবার আসি যে এই যে মানে মৃত্যুর পরবর্তী কীরকম ব্যাপারটা। তো আমি খুব একটু ধার্মিক ধর্ম বিশ্বাস করি, হিন্দু সমাজে হিন্দু ফ্যামিলিতে জন্ম করেছি। তো ধর্মকর্ম, ঈশ্বর সাধনা, এগুলোতে খুব মন আছে আমার। কিছু কিছু জিনিস একটু অস্বাভাবিকও লাগে মাঝে মাঝে দেখে। তো বডি বিল্ডিংয়ের সূত্রে বিভিন্ন দেশে বিদেশে যাই আমি, বিভিন্ন শ্রেণীর লোকের সাথে পরিচয় হয়। মুচি মেথর থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবার সাথেই বডি বিল্ডিংয়ে সব ধরনের স্পোর্টসম্যানরা যখন আসে, তাদের তো কোনো জাত ধর্ম কিছু থাকে না। আর্টিস্ট, বিভিন্ন লোক স্পোর্টসম্যান, এদের কোনো জাত ধর্ম নেই। তো বিভিন্ন লোক আসে, তাদের সাথে রুম শেয়ার করতে হয়, থাকতে হয়, গল্প হয়, বিভিন্ন দেশ বিদেশের গল্প। তো হঠাৎই এরকম একদিন কম্পিটিশান শেষ, বসে আছি, গল্প চলছে, হঠাৎ করে একটু প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে আলোচনা শুরু হলো, যে এরকম ভূত টুতের ব্যাপারে। তো আমি তো ডেডলি এগেনস্ট, আমি বললাম না, এরকম কিছু হয়ই না, এরকম। কারণ আমরা যেটা ছোটোবেলার থেকে জানি যে ভূত মানে দুটো দাঁত বের করা, রক্ত, সাদা ড্রেস, ঘুরে বেড়াচ্ছে, হেঁটে চলছে, তাই না? আমরা এরকমই মানে ছোটোবেলার থেকে এটাই শেখানো হয়, ভূত আসছে, ভয়। আমার ছেলে আছে, আমি ছেলেকে একদম মিসেসকে বলে দিয়েছি ভূতের ভয় দেখাতেই না, কারণ ওটা যেটা অরিজিনাল না ওটা দেখাবে না। বাঘ বলো, ভাল্লুক বলো, ভূত না। হ্যাঁ, তো এই যাই হোক, এটা চলছে। তো হঠাৎ সেরকমই একজনের সাথে আমার পরিচয় হয় এবং খুব ভালো রিলেশন হয় তার সাথে। সেই ছেলেটি ব্যায়ামবীর। তো কথাবার্তা হতে হতে সে বলে, জানিস মনোজ, আমি কথা বলতে না হঠাৎ একটু থমকে গেল। তো আমরা একটু মানে বাইরে বেরিয়েছিলাম, একটা কাজে বাইরে বেরিয়েছিলাম, রুম থেকে বাইরে বেরিয়ে কোথাও একটা যাচ্ছিলাম। তো হঠাৎ করে থমকে গেল। তো বললো কি চল রুমে যাই। তো আমি বললাম রুমে যাই, কি হলো হঠাৎ করে? তো
তখন কিছুতেই বলবে না, পরে অনেক মাথা ঠান্ডা করে তারপরে আমি অনেকবার জিজ্ঞেস করার পরে ও বলল একজন আছে ওখানে, ওই জন্য আমি যাব না। তো আমি তো স্বাভাবিকভাবেই আমার কিউরিসিটি হলো, কে আছে, কেন যাবে না, আমি তো কাউকে দেখলাম না, কি হলো। তখন অনেক মানে রিলেশনটা অনেক পরে আর কি ও আমাকে, যেটা আমি জানতে পারলাম যে ওর একটা জন্মগত একটা ক্ষমতা, ঈশ্বর প্রদত্ত একটা ক্ষমতা আছে। ও ছোটোবেলার থেকেই মৃত্যুর পরের মানুষগুলোকে দেখতে পায়। ও কীরম দেখতে পায়? নর্মাল জামা কাপড় পরা, নর্মাল, সে মুখগুলো শুধু ঝাপসা থাকে, মানে মৃত মানুষদের দেখতে পায়, আত্মা, বডি নেই, মানে এমনি ছাওয়া ও দেখতে পায় একটা মানুষ, কিন্তু তার মুখটা ঝাপসা থাকে, হালকা ঝাপসা। এবং ও বেশিরভাগ অপরিচিত মানুষকেই দেখেছে এরকম বিভিন্ন বয়সের। এবং এটা কি ছোটোবেলার থেকে? ওর ছোটোবেলার থেকে এটা একটা আশীর্বাদ, মানে ও তো দেখতে পায়। এবং তার জন্য ও নিজেকে খুব কোষে যে আমি কেন দেখতে পাই, কারণ ও নিজে অসুস্থ হয়ে পড়ে এবং ও অ্যাভয়েড করে। এবং ওর বাড়ির লোক ছাড়া শুধু আমাকেই ও বিশ্বাস করে কথাটা বলেছিল, যেহেতু একটা ভালো বন্ডিং হয়েছিল তাই। তো আমি তো ওকে না তখন বললাম যে আমার না মানে, কারণ ওর কিছু চাওয়া পাওয়ার নেই। আজকে ও যদি সাধু সন্ন্যাসী বা এগুলো করে যদি ও ইনকাম করতো বা পেট ভরতো বা এটা বলে ওর কোনো পার্সোনাল লস অর গেইন থাকতো, তখন কিন্তু আমার মনে একটা কোশ্চেন মার্ক আসতো। অ্যাবসলিউটলি হ্যাঁ, কারণ আমি কিন্তু পুজো নিজে বাড়িতে, আমার কাছে পূজা পাঠের যে বই আছে আমি নিজে পুজো করি, কারণ আমি মনে করি নিজে পুজোটা করলে পরে বেশি ভালো করে করব, ইনস্টেড অফ যে ব্রাহ্মণ আছে, উইথ অল ডিউ রেসপেক্ট, যে তিনি হয়তো মানে হয়তো ব্রাহ্মণ কিন্তু সে হয়তো সেই মন্ত্রটার মানে জেনে বা শুদ্ধ উচ্চারণই করাচ্ছেন না, যার জন্য আমার কাছে পুরোহিত দর্পণ আছে, আমি নিজে পুরোহিত দর্পণ থেকে পুজো করি। তো ব্যাপারটা এরকম যে ও যখন কথাটা বললো আমি তখন ভাবলাম যে ওর তো কোনো পার্সোনাল লস ওর গেইন নেই, ও মিথ্যা কথা কেন বলবে। এবং ও কথাটা অ্যাভয়েডই করে, ও বলতে চায় না। তো বলতে বলতে ও বললো ছোটোবেলায় একবার আমি একজনকে মিথ্যা কথা বলে পয়সা নিয়েছিলাম, তারপরে আমি বহু বছর এইটা আমি দেখতে পাইনি। মানে বল কেনার জন্য, বাচ্চা বয়সের বুদ্ধি, যে বল কেনার জন্য কারো থেকে 20 টাকা নিয়েছিল। তো 20 টাকার বদলেও মিথ্যা কথা বলেছিল যে ওরকম কোনো একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটির কথা। তো ও বললো আমি না এটার জন্য অনেক ভুগেছি। তখন আমি বুঝেছি যে ভগবান আমাকে এই আশীর্বাদটা দিয়েছে সঠিক ইউটিলাইজেশনের জন্য, মানে এটাকে আমি চিটিং করে মিথ্যা করে বা পয়সা নিলে বলে এটা আমার আশীর্বাদটা চলে যাবে। তো অনেক গল্পে প্রায় ভোর রাত হয়ে গেছে গল্প করতে করতে, তখন আমি ওর কাছে জানতে পারলাম একটা ঘটনা, যে মৃত্যুর পরে আত্মা হোক বা যাই হোক আমাদের কিছু শারীরিক ক্ষমতা থাকে না, কারণ নর্মাল একটা দেহ, মানে দেহ তো নেই, একটা ড্রেস পরা একটা মানে একটা আত্মা যেটা ও দেখছে, একটা অবয়ব বা একটা স্ট্রাকচার দেখছে ও, সে কিছু মানে ওর একটাই প্রবলেম, বলে আমি না কোনোদিন তার সাথে কথা বলতে পারি না, কারণ আমার সেই সাহসটা হয় না। আমি যখনই ভাবি সামনে যাব বা সাহস করব, তখনই আমার মানে হাত পা কেঁপে মাথা টাথা ইয়ে করে, আমি নিজেও দেখেছি বমি টমি করে সেদিন একাকার কাণ্ড। মানে ও মানে সামনেও মানে ও মানে ওর খুব ইচ্ছে যে আমি যদি এটা সলভ করতে পারতাম যে ওরা কেন, কারণ আমরা যেটা জ্ঞান হওয়ার পরে আমাদের যেটা বলে যে আত্মা অবিনশ্বর, আত্মা এক বডির থেকে আরেক বডিতে যায়, বা 100 জন্মের পরে মনুষ্য জন্ম হয় কয়েকজনই পার করে, বা আত্মা এক বডির থেকে আরেক বডিতে যায়, বা এই যে শ্রাদ্ধ শান্তি এইগুলো করে আত্মার মুক্তি হয়। তো বলবো এটার যদি সলিউশন বেরোয় যে ওরা কেন ওয়েটিংয়ে আছে, তাহলে এটা টোটালটাই আমাদের যে সমাজের রিচুয়ালসটা, যে শ্রাদ্ধ শান্তি করলে আত্মার মুক্তি হয়, সেটা টোটালটাই ভুয়ো বা টোটালটাই যে ব্যর্থ প্রচেষ্টা একটা, সেটা বেরিয়ে যাবে। আই থিঙ্ক আমার এটা প্রিটি লজিক্যাল মনে হয়, যে যদি সত্যি করে যদি জানা যেত, মানে যেটা তুমি বলছো আর কি, যে অ্যাকচুয়ালি কেন তারা ওয়েট করছে বা তারা ঘুরে বেড়াচ্ছে, তার মানে ডেফিনেটলি তারা মুক্তি পায়নি হয়তো, এবং মুক্তি আদৌ হয় কি না সেটাও জানি না আমরা। হ্যাঁ, এবং সেটাও ডেফিনেটলি তার তো শ্রাদ্ধ শান্তি মানে যে ধরনের রিচুয়ালস হয় বা সেই জন্য করাও হয় হয়তো না। আমি বলছি যে এমন মানে কথা বললে এমনটা জানা যেত যে আদপেও তাদের শ্রাদ্ধ শান্তি হয়েছে কিনা, যদি তারা হিন্দু ধর্মের, সেটাও একটা পসিবিলিটি আছে। না, হয়েছে মানে উনি চেনা মানুষও দেখেছে। হ্যাঁ, কিন্তু ওর একটাই অদ্ভুত কাণ্ড যে এরা কেন আছে, এরা কেন চলে যায়, সেই কোয়েশ্চেনটার উত্তর পাওয়া যেত। কোয়েশ্চেনটা আমার মনে হয় যে আমাদের এই ভিডিওর পরে যদি এরকম কেউ থাকে যে তাদেরও এই অভিজ্ঞতা আছে, আমার মনে হয় যে এটার একটা সলিউশন বেরোলে খুব একটা নতুন দিক একটা উন্মোচন হবে।
Absolutely. যে মৃত্যুর পরে হয়তো আজকের ডেটে শুনে এই কথাগুলো অদ্ভুত লাগবে, কিন্তু আমি বুঝতে পারছি এই কথাটা বোঝার পরে যে আমার মৃত্যুর পরে আমি যখন এরকম ঘুরে বেড়াবো এবং আমার কিছু কর্মক্ষমতা থাকবে না, আমি দেখব যে আমার প্রিয় মানুষটা হেঁটে যাচ্ছে, আমি দেখব যে আমার জিমটাতে আমি এখন আর কিছু ওয়েট তুলতে পারছি না, অন্য কেউ ওয়েট তুলছে, আমি তাকিয়ে দেখব, কিন্তু আমার কিছু বলার থাকলে আমার সেই কমিউনিকেট করতে পারবো না, কারণ সবাই আমাকে দেখতে পারবে না, এবং সেই ক্ষমতাধারী লোক আমার সামনে আসবে কি না, সেই সৌভাগ্যও আমার হবে কি না আমি জানি না। কিন্তু এটা যদি বেরিয়ে যেত যে ওই লোকগুলো কেন ওয়েট করছে বা ওদের কিছু চাওয়া পাওয়া আছে কি না, বা মানে কেন কোশ্চেন মার্কটা, এইরকম ঘটনা পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা বলি। সেটা হচ্ছে একজন অসুস্থ ব্যক্তি ছিলেন, তিনি নার্সিংহোম থেকে বাড়ি ফেরার পরে তার সেবা শুশ্রূষার জন্য, সে যেহেতু প্যারালাইজড পেশেন্ট ছিলেন, তো তার জন্য একটা ওই নার্সিংহোমের যে খাটগুলো হয় ঘোরালে ওঠে নামে, ওইগুলো একটা ভাড়া করে আনা হয়েছিল। তো ওটার মধ্যে না শুয়ে দেখা গেল ওই ভদ্রলোক আরও অসুস্থ হয়ে পড়লো। তো তখন মানে ওই যে ব্যক্তির কথা বলছি যার এই ক্ষমতা আছে, তার মাধ্যমে জানা যায় এটা, মানে আমি জানতে পারি যে তিনি বলেছিলেন যে ওই বাড়িতে উনি যখন গেছিলেন তখন দেখেছে যে ওরকমই একজন বয়স্কা ভদ্রমহিলা, একটু পাগল টাইপের দেখতে, এক কিনারে বসে আছে। তো উনি দেখার পরে উনি এমনি হয়তো গেছিলেন ওই বাড়িতে কোনো কারণে, যাকে দেখা যাচ্ছে আর কি, হ্যাঁ সেই বাড়ির মেম্বার না, সে একটা অশরীরী আত্মা ওই বাড়িতে চৌকির উপরে বসে আছে একটা কোণায়, মানে ওই খাটটাতে না, অন্য এক জায়গায় কোণার মধ্যে বসে আছে। মানে উনি গেছিলেন ওই পেশেন্টটাকে দেখতে গিয়ে উনি দেখে এরকম খাটের কোণায় একজন বসে আছে, পাগল টাইপের, পাগলি টাইপের লোক। তো দেখার পরে উনি তো ঘর থেকে বেরিয়ে আসার পরে উনি ওই বাড়ির লোককে জিজ্ঞেস করছে কোনো অসুবিধা হচ্ছে, কিছু হচ্ছে? তখন সেই বাড়ির যে বৌমা, সে ওকে গল্প করেছে, আমি না এরকম কালকে রাত্রে এরকম দরজায় আওয়াজ হয়, আমি হঠাৎ তাকিয়ে দেখি আমার বাচ্চার দিকে একটা পাগল ছেলে তাকিয়ে দেখছে। আমি এটা ঘুমের ঘরে দেখলাম না, কারণ আমি তো উঠে বসে আছি, তখন আমি দেখছি না, সেটা তো আবার ছেলে, মানে হ্যাঁ বসে আছে মহিলা, কিন্তু ও পুরুষ দেখেছে। তখন উনি ব্যাপারটা কোরিলেট করিয়ে দিল যে না, অ্যাকচুয়ালি ওটা মহিলা, ওর হয়তো ঘুমের চোখে দেখতে অসুবিধা হয়েছে। তো উনি তাকে সাজেশন দেয় যে তোমরা খাটটাকে বিদায় করো তাড়াতাড়ি, হয়তো এই খাটের মধ্যেই হয়তো তার মৃত্যু হয়েছিল, বা খাটের সাথে কোনো একটা ব্যাপার আছে, কারণ হসপিটালের বেডে তো কত লোকই মরে, কত লোকই থাকে। হ্যাঁ, তো এবং ওই বেডগুলো তো নেওয়াই হয় পেশেন্টসদের জন্য, সুতরাং হসপিটালে মারা গেছে বা যাকে নেওয়া হয়েছে সে মারা গেছে, এরকম কিছু। তারপরে এরকম আরও আমাকে ও এক্সাম্পল, মানে গল্পে ভোর হয়ে গেল, তখন শোনাচ্ছে এরকম যে একদিন কোনো একটা বাড়িতে গেছিল, সেই বাড়িতে খুব অসুবিধা হচ্ছে, তখন ও তাকিয়ে দেখে যে টয়লেটের ওপরে একজন এরকম একটা ছেলে বসে আছে। তো জিজ্ঞেস করতে পরে শোনা যায় যে পাশের বাড়ির কোনো একটা ছেলে আত্মহত্যা করেছিল, সেই ছেলেটি এই ব্যাপার। তারপরে ও কোরিলেট করে, তারপরে কিছু বলেনি, চলে আসে, কারণ এই কথাগুলো না মানে বিশ্বাসযোগ্য নয়। কারণ আমাদের যেটাকে ছোটোবেলার থেকে বিশ্বাস করিয়ে দেওয়া, সে আমরা ওটাতেই স্টিক টু দ্য পয়েন্ট হয়ে থাকি যে হ্যাঁ ওটাই ঠিক, ভূত মানে সাদা ড্রেস পরা, দাঁত বের করা, রক্ত খেকো, এরকম একটা বিশ্বাস করে আসি। তো নর্মালি এই ধরনের যে সঠিক তথ্য, সেটা লোককে বিশ্বাস করানোও মুশকিল, আর কাউকে বললে সে তাকে সবসময় ডিস্টার্ব করবে, এই বলে দেখতো ওখানে কেউ আছে নাকি, দেখতো এখানে কেউ আছে নাকি। তো এই কারণের জন্য যাদের এই ক্ষমতাগুলো আছে তারা নিজেকে গুটিয়ে রাখে। ব্যাপারটা শুনতে, মানে এই ইনসিডেন্টসগুলো যেগুলো বলছিলে সেগুলো শুনতে ইনফ্যাক্ট আই স্টার্টেড রিকালেক্টিং ইন মাই হেড। আমি খুব একটা মানে বিশ্বাস করলাম না বা এরকম হয়েছিল বা আমি ভীষণ সারপ্রাইজড হয়ে গেলাম তা না। তার কারণটা হলো ওয়ে ব্যাক ওয়েন আই ওয়াজ ওয়ার্কিং ইন মাই কর্পোরেট লাইফ, ব্যাঙ্কিংয়ে ছিলাম আমি বলছি না কোন কোম্পানি, বাট আই ওয়াজ ইন কলকাতা। তখন আমি পোস্টেড ছিলাম কলকাতায়, এবং আমাদের ইন্টারন্যাশনাল ইউএস বেসড কোম্পানি ছিল, এবং সেখানে আমার এক কলিগ ছিল, এবং আমি কলকাতায় অলমোস্ট লাইক আই ওয়াজ অ্যারাউন্ড 5.5 years 6 years ছিলাম আমি কলকাতায় অফিসে আর কি। তো তখন একজন আমার কলিগ ছিল, প্রেটি নর্মাল কলিগ, শি ওয়াজ ক্রিশ্চিয়ান, এবং ঘটনাচক্রে আমি নাম নিচ্ছি না, তার কারণটা হলো শি ওয়াজ বেসিক্যালি অ্যান অফেন। আর আমাদের এখানেই ডক্টর গ্র্যামস হোমে পড়াশোনা করেছিল, কোনো একটা সংস্থা থ্রু দিয়ে আর কি, বা ওকে অ্যাডাপ্ট করে অ্যান্ড অল দ্য স্টাফ।
অ্যান্ড দ্যাটস ফাইন, মানে ওটা শি ওয়াজ ভেরি নর্মাল উইথ দ্যাট, ওই নিয়ে কোনো ব্যাপার না। এবং আমরা আলোচনা করতাম, শি ওয়াজ আ গুড ফ্রেন্ড অফ মাইন। কিন্তু একটা উইয়ার্ড জিনিস দেখতাম আমি না শুধু, মানে আমাদের অফিসে যারা যারা ছিল মানে আমাদের টিমে আর কি, তখন আমি সিএসি ছিলাম, সুতরাং ম্যানেজার এক কোনায় বসতো এবং আমরা আমরা মানে এক্সিকিউটিভসরা আছি, তো আমরা এক জায়গায় বসতাম এবং দেখতাম যে কিছু উইয়ার্ড আচরণ করতো আর কি, মানে এদিকে তাকানো, একটু যেন কিছু মানে তাকালো, বা হয়তো শি ইজ ওয়াচিং সামওয়ান, এরকম ধরনের ইয়ে। মানে সেখানে কি কেউ নেই যেদিকে তাকাচ্ছে? না, মানে নর্মাল আমরাই যারা আছি আর কি, ওখানে আর কেউ নেই। বাট আমি যদি এখন তোমার সঙ্গে কথা বলতে বলতে হট করে যদি আমি এরকম করে তাকাতে থাকি এদিকে, মানে অ্যাজ ইফ সামওয়ান ইজ দেয়ার, আই এম লুকিং অ্যাট সামওয়ান, না ওরকম একটা আচরণ আমরা বেশ কয়েকবার দেখেছি। জিজ্ঞেসও করেছি, কোনো কিছু উত্তর পাইনি। এবং তারপরে একদিন এরকম হলো যে আমাদের ক্যাফেটেরিয়াটা ছিল হচ্ছে ওপরে, এবং 5th ফ্লোর অব্দি লিফট আসতো এবং 6th ফ্লোরে ক্যাফেটেরিয়া, ওখানটায় আমাদেরকে হেঁটে যেতে হতো, মানে সিঁড়ি দিয়ে। তো আমরা যখন, আমি আর আমার আর এক কলিগ, শি ইজ ইন US রাইট নাও, আমরা দুজন নামছিলাম, উই আর ক্যারিং সামথিং অ্যান্ড আমরা নামছিলাম সিঁড়ি দিয়ে, আর যার কথা বলছি আর কি সে উঠছিল সিঁড়ি দিয়ে। তো আমরা এরকম করে হাসলাম, ওরা দুজন কথা বললো, ওই ডিস্টেন্সের থেকেই কথা হচ্ছে, মানে উঠছে আমরা নামছি। হঠাৎ দেখলাম ও উঠতে উঠতে এমন একটা আচরণ করে সাইড করে, অ্যাজ ইফ যেন কেউ সামনে চলে এসেছিল, কাউকে সাইড দিয়ে রাস্তা করে দিল, এরকম একটা ব্যাপার। তো ব্যাপারটা আমাদের খুব উইয়ার্ড লেগেছিল, ভীষণ উইয়ার্ড লেগেছিল ইনফ্যাক্ট, কারণ মাঝে মাঝে এরকম ধরনের জিনিস দেখতাম, শুনতাম মানে ওর ব্যাপারে, এবং ওই জায়গাটা একদম মানে খুব বেশি আমাদের উইয়ার্ড লাগলো। এবং ব্রেক শেষ হয়ে যাওয়ার পর যখন ও when she came back to her work station, তখন আমরা জিজ্ঞেস করলাম, মানে চেপে ধরার মতনই আর কি, যে প্লিজ বল অ্যাকচুয়ালি হয়েছিল ওটা কি, বা তুই কেন এরকম করিস, বা তোর কী। তো কিছুতে বলতে যাচ্ছিল না। তারপরে পরবর্তীতে ফাইনালি ও বললো যে আই সি পিপল বাট আই ডোন্ট সে দিস টু এনিওয়ান বিকজ নো ওয়ান উইল বিলিভ মি। শি ইজ অ্যাকচুয়ালি মানে অরফান ছিল, এবং আমি বললাম যেটা, বাট শি অলওয়েজ পোর্ট্রেট দ্যাট শি ইজ অ্যান অ্যাংলো ইন্ডিয়ান। সো দ্য এন্টায়ার কমিউনিকেশন আমাদের কিন্তু ইংরাজিতেই হতো। তো বলছে যে আমি এই কারণেই বলি না, বা অনেকবার তোরা জিজ্ঞেস করেছিস, অনেক কিছু করেছিস, কারণ আমি বললে পরে ভীষণ হাস্যকর একটা ব্যাপার হবে, এবং আই ডোন্ট ওয়ান্ট টু মেক মাইসেলফ আ মকরি আ সাবজেক্ট, এবং সেটার জন্য আমি এটা বলি না বা অ্যাভয়েড করি, করি। তখন আমরা আবার সেই চেপে ধরার মতন করে ওকে বললাম যে না তুই বল অ্যাকচুয়ালি, আচ্ছা তুই এটাই বল যে আমরা যখন নামছিলাম তুই ওটা ওরকম করলি কেন, একটা অদ্ভুত আচরণ, পাগলের মতন এরকম সরে গেলি, এরকম করে কি কেন কি যে। তখন বলছে যেহেতু আমি দেখতে পারি, এবং তোরা যখন নামছিলি তখন একজন আসছিল তোদের সামনে, এসে মানে নামছিল, সেও নামছিল, তুমি বলছো আমার গায়ে লোম কাটা দিচ্ছে। তো এবং সেটা দেখে আমি সরে গেলাম, কারণ আমি জানি তো সে আসবে, সে ওখান দিয়ে নামবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমার যে ভীষণভাবে সেটাকে একটুখানি অবাক বা একটুখানি কি বললো এরকম মনে হয়নি তা না, মনে হয়েছিল ডেফিনেটলি, কিন্তু সাইমালটেনিয়াসলি না বিলিভও হচ্ছিল, কারণ এখানে কোনো মিথ্যে কথা বলা বা কোনো ক্যালিবার নেওয়া, একটা ক্রেডিট নিলাম হেভি আমি দেখতে পাই, এরকম একটা কোনো ব্যাপার এরকম ছিল না। এবং তারপরেও বলে যে দের ইজ আ সেইং, এটা কথায় বলে যে পিপল হু আর বর্ন উইথ দ্য ভেল, এরকম আমি একটা এপিসোডের কথাটা বলেছিলাম, আমি পিপল হু আর বর্ন উইথ দ্য ভেলটা কি আমি বলছি, তারা নাকি এরকম দেখতে পারে, তাদের মধ্যে সেই ক্ষমতাটা থাকে এরকম আত্মা দেখার বা অশরীরী বা যেটাই বলো স্পিরিটস দেখার একটা ক্ষমতা থাকে। আর সেটা কোরিলেট, আমরা ওই ডিসকাশনের মাধ্যমে যারা যারা ছিলাম ওখানে, আমরা কোরিলেশনে একটা ডিসকাশনের মাধ্যমে আমরা মানে উই কেম টু দিস পয়েন্ট, একটা লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে, যে বর্ন উইথ দ্য ভেল মানে হচ্ছে যে আমরা যখন দেখি যে কোনো পশু যখন প্রসব করে, মানে যখন দে গেভ বার্থ টু দ্য নিউ বর্ন বেবি, কোনো পশু, সে যে মানে গরু হোক, ঘোড়া হোক, যে কোনো হোক, দ্য ইউজুয়ালি হোয়াট হ্যাপেন্স, দ্য বেবিটা যখন বাইরে আসে, ইট কামস উইথ দ্য স্যাক, যে স্যাকটার মধ্যে বেবিটা আছে, ইটস একদম পাতলা ফিলামেন্টের মতো একটা মেমব্রেন, বেসিক্যালি দ্য স্যাক কামস আউট।
তো ওটাকে বলে ভেল মানে একটা হালকা একটা মানে একটা আস্তরণ টাইপের অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমাদের যেটা বলে সায়েন্সের ভাষায় ওটাকে ওই কোরিয়নিক এমব্রিয়নিক থলি বলে, এমব্রিয়নিক, হ্যাঁ এক্স্যাক্টলি, এমব্রিয়নিক স্যাক বা কোরিয়নিক মেমব্রেন। তো ওই মেমব্রেন দিয়ে ওরা প্রসব করে, ওটা আমরা সব সময় দেখি। মানুষের ক্ষেত্রে তো সেটা হয় না, সে নর্মাল ডেলিভারি হোক, সিজারিনে তো প্রশ্নই ওঠে না, আর ইয়ে তো হয় না। এবং যেহেতু তাদের মধ্যে এই ক্ষমতাটা আছে, পশুপাখি আমরা দেখে থাকি যে দেখি না যে আমরা কুকুর খুব কাঁদছে, চিৎকার করছে, বা বিড়াল কাঁদছে বা ইয়ে, অ্যান্ড ইট ইজ আ ওল্ড সেইং যে কুকুর বিড়াল বা ইয়ে তারা নাকি দেখতে পারে, স্পিরিটস দেখতে পারে, ডেথ এরকম বলে এরকম। এবং ওদের মধ্যে সেন্সটা ওরকম করে ডেভেলপ থাকে, এটা বলে। এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না, বাট এটা যতদিন অবধি না কি বলবেন কমিউনিকেশন, হ্যাঁ কমিউনিকেশন করা যাবে, তুমি যেটা বললে রাইটফুলি। তো এখানে যেহেতু সেই মানুষটারও জন্ম ওই ভেল শুদ্ধ হয়, সেই জন্য এবিলিটিটা ন্যাচারালি ডেভেলপ হয়ে যায়। এটা ওই সময় আমাদের ওই কথাবার্তাতে মনে হচ্ছে মেবি দ্যাট কুড বি দ্য পসিবিলিটি, যে যার কথা তুমি বলছো আর কি, সে মেবি হি ইজ আ বেবি হু ওয়াজ বর্ন উইথ দ্য ভেল, দেয়ার ইজ আ পসিবিলিটি, বাট তারা নাকি দেখতে পারে। তো সেই জন্য আমি যখন তুমি এই কথাগুলো বলছিলে, আমি একদম বেশি অ্যাস্টনিশড হচ্ছিলাম না, আমি একদমই বেশি স্পেলবাউন্ড হচ্ছিলাম না এই কথাগুলো শুনে। তার কারণটাই হচ্ছে এটা, যেহেতু সেকেন্ড পার্সন যার কাছে আমি এটা শুনলাম, এবং আই বিলিভ ইট পার্সোনালি। আমি জানি না তুমি কি ভাবছো বা আপনারা কি ভাবছেন, বাট দেয়ার ইজ সামথিং উইচ ইজ বিয়ন্ড, মানে ওই কথায় যেটা বলে আর কি, যে দেয়ার ইজ মোর দ্যান মিটস দি আই, মানে আমরা যেটা দেখতে পারি চোখে তার বাইরে অনেক কিছুই আছে আর কি। তো দিস ইজ ওয়ান অফ দেম। আর এটা বিশ্বাস না করার মতন কিছু নেই, কারণ এই যে যেটা তুমি বলেছিলে যে লোকটার যদি কোনো প্রফিট বা লসের যদি কোনো রকম থাকতো, বা সেটাকে ব্যবসায় কনভার্ট করে কিছু একটা অর্জন করার চেষ্টা করছে না, ইনফ্যাক্ট তারা বলতেই চায় না। এবং একটা জিনিস বলতে আমি ভুলে গেলাম, যে ওই যে বেডের ঘটনাটা বললাম, তখন ওই বাড়িতে যখন 2-4 দিন ধরে এরকম একটু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি কিছু হচ্ছিল, তখন তারা এরকমই কোনো এক সাধু বাবাকে এনেছিলেন, সেও খুব ফেমাস ব্যক্তিত্ব আর কি, নিয়ে এসেছিল। তো সে বলে যে এরকম মানুষ খারাপ করেছে, চাল নিয়ে এসে দেখে টেকে অনেক কিছু বলেছে। এই সে বুঝতেই পারেনি যে ওখানে একটা অশরীরী আত্মা তার পাশেই বসে আছে। তো সে যাই হোক, যাওয়ার সময় তার দক্ষিণা 500 টাকা নিয়ে গেছে। তো ব্যাপার হচ্ছে যে তাহলে এর থেকে এটা পরিষ্কার যে আসলে যারা প্রিটেন্ড করে যে আমার কাছে ক্ষমতা আছে, তারা আর্থিক লাভের জন্যই কথাটা বলে, পার্সোনাল লস অর গেইন। কিন্তু যারা প্রকৃত জানে তারা কিন্তু বিস্মৃতির অন্তরালে, তারা নিজেকে প্রকাশও করে না, বলেও না। কিন্তু আমার মনে হয় আমাদের এই আলোচনা চক্রে যদি এরকম কারো কিছু এক্সপিরিয়েন্স থাকে আমাদের সাথে যদি শেয়ার করে এবং আসে, আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক দিক বেরোবে। একদমই তাই, একদম একটা ভালো একটা রিসার্চ এরিয়া বেরোবে, যে আফটার ডেথ কোয়েশ্চেন মার্কটা ক্লিয়ার হবে। ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার না, মানে ডেফিনেটলি দিক খুলুক না খুলুক, জানতে আমরা অনেক কিছু পারবো আমার মনে হয় ডেফিনেটলি। আর মনোজ যেটা বললো আর কি, আমি একদম আই সেকেন্ড হিজ থটস অ্যাকচুয়ালি, যে এরকম ধরনের যদি কোনো রকম ইন্টারেস্টিং ঘটনা, মানে আমার হয় বেসিক্যালি ওই বলে দিল আর কি। তো এরকম যদি কোনো রকম ঘটনা আপনাদের সঙ্গে থাকে, বা আপনারা কাউকে জানেন যে যার মধ্যে এই ক্ষমতা আছে, কোনো প্রিটেনশিয়াস না, সিরিয়াস সত্যি কথা বলার এরকম লোক, যার কোনো সেখানে প্রফিট গেইন এসবের কোনো রকম ব্যাপার নেই, হ্যাঁ, আমরা প্লিজ চাইবো তারা আমাদের স্টুডিওতে আসুক, এবং আমরা হয়তো আরেকটু কিছু জানতে পারবো, এবং কনভারসেশনটা হয়তো এটার থেকে কন্টিনিউয়েশন হবে ওটার দিকে আর কি। সো ইট উইল বি আ ভেরি ইন্টারেস্টিং। আজকে আমি বলেছিলাম যে আমাদের এই আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট টুডেজ এপিসোড। তার কারণটা হলো, ওয়ান রিজন ইজ মনোজ, বিং মনোজ, আর সেকেন্ডলি হচ্ছে যেই পার্টটা আমরা আজকে কথা জানতে পারলাম কিছুটা, মানে 80% মনোজ বললো এবং 20% আমিও একটা রেফারেন্স দিলাম, এবং আমিও যে এটার এনকাউন্টার করেছি আমার কলিগের মাধ্যমে, সেটাও আমি আপনাদেরকে জানালাম। সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং এপিসোড আমার মনে হয়। এবং মনোজ এমন একটা ব্যক্তি যে ভৌতিক এসব ব্যাপারকে একদমই প্রশ্রয় দেয় না এবং মানেও না এবং কিছুই না, বাট কামিং ফ্রম হিজ মাউথ আই থিঙ্ক মেক্স আ লট অফ সেন্স, যে
দেয়ার ইজ সামথিং ডেফিনেটলি আমার মনে হয়, যেটা আমাদের এক্সপ্লেনেশনের অনেকটাই বাইরে। সো প্লিজ আগেন আপনাদেরকে বলছি, কমেন্ট করুন, এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলবেন না, কারণ আমরা আমাদের স্ট্যাটিস্টিক্স কিন্তু আমরা দেখেছি মানে আর কি, যে প্রচুর লোক, আপনারা অনেকেই আমাদের এপিসোডস দেখছেন কিন্তু কোথায় যেন সাবস্ক্রাইব করতে একটু চুকে যাচ্ছেন বা ভুলে যাচ্ছেন বা হয়তো করতে চাচ্ছেন না। সাবস্ক্রাইব করুন, তাতে আমাদের আপকামিং এপিসোডসগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ডিরেক্টলি, যদি আপনারা বেল নোটিফিকেশনটা হিট করে থাকেন। আর জুড়ে থাকুন আমাদের সঙ্গে। অ্যান্ড থ্যাংক ইউ মনোজ সো মাচ ফর স্পেন্ডিং আ গ্রেট টাইম উইথ আস, অ্যান্ড ইন দ্য সেন্স আমাদের তরফ থেকে আর কি গ্রেট টাইম উই হ্যাড উইথ ইউ। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, আগামী এপিসোডে আবার দেখা হবে। এক্সপিয়ার দ্য আনকানি পডকাস্ট।